হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन इन বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট নাও আজকের ক্লাসে আমরা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 এর লাইফ সায়েন্সের যে সিরিজ করছিলাম তার মধ্যে আমরা পেজ নম্বর 294 থেকে স্টার্ট করব। ওকে, তো চলো স্টুডেন্ট বেসিক্যালি লেট না করে হচ্ছে চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট আমরা বিভাগ ক থেকে স্টার্ট করছিলাম, আর বিভাগ ক তে আমাদের ফার্স্টে কি থাকছে এমসিকিউ। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলেছে মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, তার মানে যেখানে আমাদের বাইরে আমরা যে হচ্ছে জিনিসগুলো দেখি তাদের যে প্রতিবিম্ব সেটা আমাদের চোখের মধ্যে গঠিত হয়, তবেই আমরা সেটা বুঝতে পারি যে সেটা হচ্ছে তোমার চেয়ার টেবিল যা কিছু আমরা দেখছি সেটাকে আমরা বুঝতে পারি। তাহলে বেসিক্যালি এটা আমাদের কোন অংশে গঠিত হয়, এটা হচ্ছে আমাদের রেটিনাতে গঠিত হয়। ওকে, তাহলে এটা আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে অ্যাক্রোমেগালি বা অতিকায়ত্ত রোগটি কোন হরমোনের অধিক ক্ষরণে হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোনের জন্য হয়, কিন্তু এখানে দেখো আমাদের জিএইচ একটাও নেই। কিন্তু এখানে মনে রাখতে হবে যে জিএইচ এর অপর নাম হচ্ছে এসটিএইচ, মানে হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। সেক্ষেত্রে আমাদের এসটিএইচ হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা 1.3, ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন। তো দেখো ফুল ফোটাতে সাহায্য করে আমাদের এখানে ডরমিন আছে, ভার্নালিন আছে, ফ্লোরিজেন আছে, আর তার সাথে আছে রাইজোক্যালিন। তো বেসিক্যালি আমাদের ফ্লোরিজেন এটা আমাদের সিলেবাসেই ছিল, বাকিগুলো হচ্ছে একটাও সিলেবাসে ছিল না। তো সেক্ষেত্রে আমরা ফ্লোরিজেন পড়েছিলাম যে এটা হচ্ছে কি এক ধরনের প্রকল্পিত হরমোন যেটা ফুল ফোটাতে সাহায্য করে। ওকে, তো স্টুডেন্ট এর সাথে আমরা আরো একটি হরমোন নিয়ে ডিসকাস করেছিলাম যেটাকে আমরা বলছিলাম ইথিলিন, এটাকে বলা হয় গ্যাসীয় হরমোন। তো বেসিক্যালি এই ইথিলিনের কাজ কি সেটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাও। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। বলেছে নিচের কোনটি মাইটোটিক অ্যাপারেটাস গঠন করে না। ঠিক আছে, নিচের কোনটি মাইটোটিক অ্যাপারেটাস গঠন করে না। কি কি অপশন দেওয়া আছে দেখো, স্পিন্ডিল তন্তু, অ্যাস্টাল রশ্মি, সেন্ট্রিওল আর সেন্ট্রোমিয়ার। তো বেসিক্যালি দেখো এদের প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রিওলের সাথে যুক্ত। ঠিক আছে, বা বলতে পারি আমরা সেন্ট্রোস্ফিয়ার যেটা তার সাথে যুক্ত, কিন্তু এখানে একমাত্র সেন্ট্রোমিয়ার যেটা এটা অ্যাকচুয়ালি আমাদের কোথায় দেখা যায়, এটা হচ্ছে আমাদের যে কোনো ক্রোমোজোমের হচ্ছে সেন্ট্রোমিয়ার যে অঞ্চল সেখানে দেখা যায়। তো সেক্ষেত্রে এটা আমাদের কখনোই হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাস যেগুলো সেগুলো গঠনে সাহায্য করে না। সেক্ষেত্রে এখানে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? বাকিগুলো আমাদের স্পিন্ডিল তন্তু, অ্যাস্টাল রশ্মি, সেন্ট্রিওল এগুলো প্রত্যেকটাই আমাদের কি করছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাস গঠনে সাহায্য করে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলা আছে দেখো, বলেছে কোর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন ঘটে। কোর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন কোথায় ঘটে, এটা বেসিক্যালি ইস্টের মধ্যে হচ্ছে কোর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন ঘটে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন, ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয়। তো এই কোয়েশ্চেনটা আমরা অনেকবার পেয়েছি এবং এটা ভীষণ ভাইটাল একটা কোয়েশ্চেন। তো এটা হচ্ছে স্টার মার্ক করে রাখবে নিজেদের টেস্ট পেপারে। তো এটা আমাদের ফুলের কোন অংশ থেকে বীজ রূপান্তরিত হয়, এটা হচ্ছে অপশন বি, মানে ডিম্বক থেকে আমাদের বীজ রূপান্তরিত হয়। ঠিক আছে, যদি বলা হয় ফল কোথা থেকে রূপান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয়। ওকে, তাহলে এখানে আমাদের বীজ বলেছে, তাহলে বীজের জন্য কি হবে, ডিম্বক হবে। ওকে, তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে আমাদের, ক্যাপিটাল বি স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়। তো বেসিক্যালি দেখো এখানে আমাদের হচ্ছে যেটা দেখতে হবে, এখানে প্রথম যে দুটো বি আছে সেই দুটো দেখো হেটেরোগ্যামেটিক, মানে দুটো বি দু রকম, একটা ক্যাপিটাল একটা স্মল। কিন্তু পরের দুটো দেখো যে দুটো গ্যামেট গঠন হয় সেই দুটো আর দুটোই হচ্ছে স্মল, তাহলে এটা কি হোমোগ্যামেটিক। তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে পুরো গ্যামেটের মধ্যে একটাই মাত্র হেটেরোগ্যামেটিক ধরন আছে, সেই জন্য আমরা সিম্পল একটা ফর্মুলার সাহায্যে এখানে ব্যবহার করে হচ্ছে এটা বের করতে পারি। কি ফর্মুলাটা, যেটা তোমাদের আগে আমি বলেছিলাম, এটা সিম্পল হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার হচ্ছে n। ঠিক আছে, এবারে n এর মান হচ্ছে 1 2 3 4, যে কোনো কিছু হতে পারে, সেটা ডিপেন্ড করে আমাদের কতগুলো হোমোগ্যামেটিক হচ্ছে মানে সংস্থা আছে। ঠিক আছে, তার উপর এবার দেখো যেহেতু আমরা বলে রাখলাম কি একটা আছে, তাহলে এখানে n এর জায়গায় কত বসবে, 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, তাই তো, মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে আমাদের দুটো আছে, তাহলে সেক্ষেত্রে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কি হবে দেখো, বলেছে ক্রোমোজোমের জিনের যে স্থান নির্দিষ্ট থাকে, মানে ক্রোমোজোমের যে স্থানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট জিন থাকে তাকে কি বলা হয়, তাকে আমাদের বলা হয় লোকাস। ঠিক আছে, কারণ আমরা বলেছিলাম যে জিন যেখানে হচ্ছে অবস্থান করে সেটাকে আমরা ইংলিশ অনুযায়ী হচ্ছে যদি ধরি তাহলে সেটাকে লোকেশন বলা হয়, তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি এটা কি হবে, লোকাস হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। বলেছে হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা। হিমোফিলিয়া যেহেতু বাহক কে বলেছে মাতা, এবার বাহক মাতা মানে মাতার মধ্যে যে দুটো এক্স আছে তার মানে একটা কি হিমোফিলিয়া বহন করছে, বাকি পিতা হচ্ছে স্বাভাবিক। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্রস ঘটাই কিভাবে দেখো, দেখো আমরা মাতা যেহেতু বলেছি হচ্ছে কি বাহক, তাহলে মাতার উপরের এক্সটা হচ্ছে কি নর্মাল, আর নিচের এক্স যেটা সেটা হিমোফিলিয়া বহন করে, মানে এটা হচ্ছে এইচ। ঠিক আছে, এর সাথে সাথে আমরা দেখো এইদিকে চলে আসি, এটা এরকম ভাবে হচ্ছে একটা লাইন টেনে নিই। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা হচ্ছে একটু বেঁকে গেল, আমি এখান থেকে এটা এরকম টেনে নিচ্ছি। ঠিক আছে, তাহলে উপরে দেখো অ্যাকচুয়ালি এখানে আমরা কি কি রাখতে পারি, উপরে আমরা এখানে রাখতে পারি হচ্ছে এটা হচ্ছে পিতা, যেহেতু সেক্ষেত্রে এটা একটা এক্স এটা নর্মাল এবং তার সাথে একটা ওয়াই থাকবে। ঠিক আছে, এবার দেখো মাতা বাহক বলেছে, তাহলে দেখো এখানে পিতার থেকে যে এক্স আসছে এবং মাতার থেকে যে এক্স আসছে তাদের যে কন্যা সন্তান সেটা স্বাভাবিক হবে এক্স এক্স। ঠিক আছে,
ঠিক আছে, এখানে যেটা হচ্ছে পুত্র সন্তান আছে সেটাও কত হবে, সেটাও আমাদের হচ্ছে এক্স ওয়াই হবে, কিন্তু যেহেতু আমাদের কন্যা সন্তান বলেছে তাই পুত্র দিয়ে আমরা আর তাই পুত্র সন্তান আমাদের দরকার নেই, তাই এটা আমরা ক্রস ঘটাবো না, শুধু এই দিকটাই দেখি। এখানে দেখো এক্স এইচ আছে, মানে এক্স হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার যে হচ্ছে জিন সেটা আছে একটি, তাহলে এখান থেকে যে এক্স আসছে সেটা কি প্রকট, তাহলে সেক্ষেত্রে এইখানে যে হচ্ছে কন্যা সন্তান হবে সেও কিন্তু বাহক হবে, আক্রান্ত হবে না, কারণ এখানে একটা এক্স হচ্ছে যেটা প্রকট, যেটা পিতার থেকে আসছে সে আছে, তার সাথে মাতার থেকে আসে এক্স আছে, কিন্তু যেহেতু এই রোগটি হচ্ছে আমাদের কি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, সেই কারণে এখানে এক্স এর সাথে হচ্ছে যখন এক্স টু দি পাওয়ার এইচ আছে, এটা সেক্ষেত্রে কি হবে বাহক হয়ে যাবে, কখনোই এই রোগের যে বৈশিষ্ট্য সেগুলো প্রকাশ পাবে না। সেক্ষেত্রে আমরা দেখো এটাকে আমি মুছে দিয়ে, এবার শুধু এইটুখানি মনে রাখো যে এখানে একটি মানে যে দুটো কন্যা সন্তান আছে তার মধ্যে একজন হচ্ছে স্বাভাবিক হবে, আরেকজন হবে বাহক। ঠিক আছে, এবার আমি চলে আসি, এটা একটু আমি মুছে দিই। তো এবার দেখো সেক্ষেত্রে আমরা বলেছে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা, কিন্তু আমরা কি দেখলাম যে এখানে কন্যা সন্তান আক্রান্ত হচ্ছে না, বাহক হচ্ছে, তাহলে কত শতাংশ, 0%, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম, ঘোড়ার প্রাচীনতম একদম প্রাচীন যে হচ্ছে ঘোড়া, তার নাম কি ছিল, একদম প্রথম যেটা এসেছিল সেটাকে আমরা বলেছিলাম ইওহিপ্পাস, সেক্ষেত্রে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলে আসি মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হলো, মিলার এবং উড়ের পরীক্ষায় ব্যবহার করা হয় এরকম একটি গ্যাস কি, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, অ্যাসিটিলিন আছে। তো আমরা পড়েছিলাম যে হচ্ছে মিথেন, হাইড্রোজেন, ঠিক আছে, এই ধরনের গ্যাসগুলো ব্যবহার করা হয়েছিল, তো তার মধ্যে একটি গ্যাস কি হবে, মিথেন হবে। ঠিক আছে, পাশের সংকেতটা আমাদের মনে রাখতে হবে CH4। ওকে, এবার কি বলেছে দেখো, বলেছে নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা, ঠিক আছে, শ্রোণী পাখনা, পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা এবং পায়ু পাখনা। তো শ্রোণী পাখনা এখানে বেসিক্যালি আমাদের যুগ্ম হবে, কেন, কারণ এটা হচ্ছে জোড়ায় অবস্থান করে, বাকি পুচ্ছ মানে লেজের পাখনা, পৃষ্ঠ মানে হচ্ছে একদম পিঠের উপরের পাখনা, পায়ু পাখনা এগুলো প্রত্যেকটি একটা করে অবস্থান করে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, নাইট্রোজেন সংবর্ধন প্রক্রিয়ার সাহায্যকারী উৎসেচকটি হলো, কোন উৎসেচক নাইট্রোজেন সংবর্ধন করতে সাহায্য করে, তো এটা বেসিক্যালি আমাদের নাইট্রোজিনাস, অপশন বি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কি আছে দেখো, বলেছে কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় তা হলো। তো বেসিক্যালি এখানে দেখো যে নামগুলো আছে এগুলো কম বেশি আমরা হচ্ছে কোনোটাই কিন্তু বইতে পাইনি। ঠিক আছে, তো এই ধরনের কিছু কোয়েশ্চেন তোমাদের দেয়। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলো হচ্ছে কেন দেয়, কারণ হচ্ছে এইগুলো থেকেই হচ্ছে তোমাদের এক্সট্রা, এগুলো কোনোটাই কিন্তু সিলেবাসের বাইরে নয়, বাট হচ্ছে বিভিন্ন রাইটার যেহেতু তোমাদের বই লেখে সেই জন্য হচ্ছে এক্ষেত্রে তোমাদের বিভিন্ন রোগ হচ্ছে হয়তো কিছু বইতে হচ্ছে দেওয়া থাকে, কিছুতে থাকে না, সেই জন্য এগুলো কিন্তু আমাদের সিলেবাসের আন্ডারেই পড়ে। বোঝা গেল? সেক্ষেত্রে আমাদের নিউমোকোনিওসিস, ঠিক আছে, এই রোগটি হচ্ছে আমাদের কয়লার গুঁড়োর জন্য হয়। এটা বেসিক্যালি শুধু কয়লার গুঁড়ো বললেও ভুল হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে কোনো কারণে, মানে এটা হচ্ছে আমাদের ধোঁয়ার কারণে ঘটতে পারে, বা হচ্ছে যারা কয়লা খনিতে কাজ করে তাদের হতে পারে, বা তার সাথে অ্যালবেস্টার কারখানায় যারা কাজ করে তাদের হতে পারে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ধুলোর প্রভাবে বা অতিরিক্ত ধুলো আমাদের মানে ফুসফুসে যদি প্রবেশ করে তার ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে নিউমোকোনিওসিস। ঠিক আছে, তো স্টুডেন্ট চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে কি সাধারণ কথোপকথনে শব্দের তীব্রতা, সাধারণ কথোপকথনে মানে আমরা যখন সাধারণ নর্মাল ভাবে কথা বলি তখন শব্দের তীব্রতা কত থাকে, 30 থেকে 60 ডেসিবেল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বিভাগ খতে আমরা কি জানি 26টি প্রশ্ন থাকে, তার মধ্যে 21টি অ্যান্সার করতে হয়, কিন্তু আমরা তোমাদের বারবার বলেছি যে প্রত্যেকটা কোয়েশ্চেনই অ্যান্সার করবে। কেন, কারণ বেসিক্যালি এখানে তোমার হচ্ছে একটা অ্যাডভান্টেজ থাকে, যদি কখনো হচ্ছে কোনো কোয়েশ্চেন হচ্ছে অ্যান্সার ভুল হয় সেক্ষেত্রে যে কটা তুমি ঠিক করেছো সেই ঠিকগুলোকেই শুধুমাত্র গণ্য করা হবে, বাকি ভুলগুলোর জন্য তোমার নাম্বার কাটা হবে না। বোঝা গেল? তো এটা খেয়াল রেখো। তো নাও আমরা চলে আসি ফার্স্ট কোয়েশ্চেনে। বলেছে ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। তো এটা বেসিক্যালি হচ্ছে অপসারী বিবর্তনের ফলে হচ্ছে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, আরএনএ তে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে। তো আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। ঠিক আছে, আর ইউরাসিলের চিহ্ন মনে রাখবে, ইউ দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। ঠিক আছে, এরকম ইউ দিয়ে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে পায়রার একটি ডানায় ড্যাশ রেমিজেস নামক পালক থাকে। তো বেসিক্যালি কতগুলো থাকে, এটা হচ্ছে 23টি করে থাকে এক একটি ডানায়। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আমাদের, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট ও নাইট্রেটে রূপান্তরিত হয়। তো বেসিক্যালি হচ্ছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে, কোন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে যায়, তো বেসিক্যালি হচ্ছে নাইট্রিফিকেশন পর্যায়ে। নাইট্রিফিকেশন বলতে আমাদের বেসিক্যালি কি, যেখানে নাইট্রোজেন হচ্ছে উৎপন্ন হয় তাকে বলা হয় নাইট্রিফিকেশন। তো নাইট্রিফিকেশন পদ্ধতিতে কি হয়, বেসিক্যালি আমাদের অ্যামোনিয়া নাইট্রাইট ও নাইট্রেটে হচ্ছে রূপান্তরিত হয়। ওকে, তারপরে চলে আসি আমরা পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের ড্যাশ অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। তো পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের হচ্ছে ড্যাশ অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। এটা কি হবে, স্ফিনয়েড অস্থি। তো এটা মনে রাখতে হবে নামটা, যে স্ফিনয়েড অস্থি, এটা তোমার বইতেও দেওয়া আছে, তো সেক্ষেত্রে এটা ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, আর স্পেলিংটা দেখবে এখানে স্ফিনয়েড। ওকে, তারপরে বলেছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, তামিলনাড়ুর হচ্ছে নীলগিরি, এটি হচ্ছে ভারতের প্রথম হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে সত্য মিথ্যার মধ্যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য
প্রাকৃতিক সম্পদের চাহিদা কমেছে। তো বেসিক্যালি দেখো ক্রমবর্ধমান মানে আমরা জানি হচ্ছে পৃথিবীর জনসংখ্যা যত দিন যাচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে প্রাকৃতিক যে সম্পদ, ঠিক আছে, প্রকৃতিতে যা যা সম্পদ আছে সেটা হচ্ছে কয়লা থেকে শুরু করে পেট্রোল, ন্যাচারাল গ্যাস যা যা আছে, এগুলো প্রত্যেকটার এই যে সম্পদগুলো আছে প্রাকৃতিক, এগুলোর চাহিদা কমেছে না বেড়েছে? তো বেসিক্যালি দেখো এগুলোর চাহিদা কি হয়েছে, বেড়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানে বলেছে কি কমেছে, তাহলে এটা কি হবে, মিথ্যে হবে। তারপরে দেখো বলেছে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে হচ্ছে বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা হচ্ছে সত্য, কারণ ডারউইন হচ্ছে এটা বলেছে যে জীব হচ্ছে যেগুলো বৃদ্ধি পায় তারা হচ্ছে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এইভাবে জ্যামিতিক হারে হচ্ছে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে গ্যামেটের প্রকৃতি সর্বদা হ্যাপ্লয়েড। তো বেসিক্যালি গ্যামেটের প্রকৃতি সর্বদা হ্যাপ্লয়েড, এটা আমরা জানি, কারণ গ্যামেট হলে বেসিক্যালি দেখো গ্যামেট কখন উৎপন্ন হয়, যখন আমাদের মিওসিস হয়। এবার মিওসিসে দেখো আমরা জানি হচ্ছে 2n থাকে, তাই তো, 2n থাকে। এবার মিওসিস ঘটার ফলে বেসিক্যালি 2n থেকে কি হয়, n নাম্বার হচ্ছে মানে গ্যামেট হচ্ছে উৎপন্ন হয় যখন, তখন কি হয়, 2n থেকে প্রথমে হচ্ছে n হয়, যেটাকে হ্রাস বিভাজন বলা হয়। ঠিক আছে, এখানে n উৎপন্ন হয় এবং এই n থেকে আবার পরবর্তীকালে আরো দুটো করে হচ্ছে কোষ উৎপন্ন হয়, যেটাকে মিওসিস 2 বলা হয় এবং এটাকে বলা হয় সমবিভাজন। তাহলে এখানে গ্যামেট উৎপন্ন হওয়ার জন্য কি দরকার, এরকম হচ্ছে মিওসিসের পুরো প্রসেস দরকার, আর মিওসিসের দুটো স্টেপ হয়, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে এখানে কি হয়, দুবার করে হচ্ছে n করে হচ্ছে n নাম্বার অফ হচ্ছে গ্যামেট উৎপন্ন হয়, আর n নাম্বার কি বলা হয়, এটাকেই বলা হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, আর 2n থাকলে সেটাকে বলা হয় ডিপ্লয়েড। ঠিক আছে, এবং এটা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ওকে, তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, গ্যামেটের প্রকৃতি সর্বদা কেমন হবে, হ্যাপ্লয়েড। কেন, কারণ গ্যামেট মানে সেখানে মিওসিস হবে, আর মিওসিস মানে কি 2n থেকে n হয়ে যাবে, তাহলে 2n মানে যদি ডিপ্লয়েড হয় তাহলে সেক্ষেত্রে, তবে সেক্ষেত্রে n মানে কি হ্যাপ্লয়েড। বোঝা গেল। অ্যানাফেজ কোষচক্রের সব থেকে দীর্ঘস্থায়ী দশা। দেখো আমরা হচ্ছে কোষচক্রের বিভিন্ন দশা পড়েছিলাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো তার মধ্যে আমাদের অ্যানাফেজ বলা হয়েছে সব থেকে দীর্ঘস্থায়ী দশা, এটা হচ্ছে ভুল। সেক্ষেত্রে যদি বলা হয় আমাদের কোষচক্রের সব থেকে দীর্ঘস্থায়ী দশা কোনটা, সেটা হবে আমাদের হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, তো না, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যানাফেজ কোষচক্রের সব থেকে দীর্ঘস্থায়ী দশা, এটা হচ্ছে ভুল বা মিথ্যে। মানুষের কঙ্কাল পেশি অনৈচ্ছিক প্রকৃতির। তো এটাও মিথ্যে, কারণ মানুষের কঙ্কাল পেশি মানে কঙ্কালের সাথে হচ্ছে যে পেশি থাকে, তো সেগুলো বেসিক্যালি কি ঐচ্ছিক প্রকৃতির। কেন, কারণ আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বেসিক্যালি কঙ্কাল পেশি সাহায্য করে, এবং সেটা কি আমাদের ইচ্ছে অনুসারে হয়, তো সেই জন্য এটা কি এক ধরনের ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক নয়। ওকে, তারপর কি আছে দেখো, বলেছে ইনসুলিন হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তো এটা হচ্ছে সত্য, কারণ ইনসুলিন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক। কেন, কারণ এটা হচ্ছে বেসিক্যালি ডায়াবেটিকের জন্য বেসিক্যালি রক্তে আমাদের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। কিন্তু ইনসুলিন কি করে, ইনসুলিন আমাদের শরীরে প্রপারলি এসে রক্তে যে গ্লুকোজ থাকে সেটাকে গ্লাইকোজেনে আমাদের যকৃতে জমা করে দেয়। বোঝা গেল, তার ফলে কি হয়, আমাদের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিক যে রোগ আছে সেই রোগটা হচ্ছে হওয়া থেকে প্রতিরোধ করে, সেই জন্য এটাকে কি বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ওকে, তাহলে ইনসুলিনকে কি বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে, চলো এবার চলে এসে আমরা এর সাথে বি স্তম্ভ মেলানো। কি বলা আছে দেখো, গ্রাফটিং। তো গ্রাফটিং বেসিক্যালি, গ্রাফটিং হচ্ছে আমরা কোথায় পেয়েছিলাম, যেখানে হচ্ছে আমাদের জোড়া কলম, শাখা কলম এগুলো ছিল। তো এটা বেসিক্যালি আমাদের স্টক এবং সিয়নের সাথে হচ্ছে যুক্ত হবে, কারণ আমাদের গ্রাফটিং আমরা এটা পেয়েছিলাম স্টক এবং সিয়ন। ওকে, তারপরে বলা আছে ক্রায়ো সংরক্ষণ। তো ক্রায়ো সংরক্ষণের সাথে তোমাদের মনে আছে আশা করি, যে তরল নাইট্রোজেনে বেসিক্যালি কোনো কিছু হচ্ছে সংরক্ষণ করাকে বলা হয় কি, ক্রায়ো সংরক্ষণ। তো সেক্ষেত্রে এটা আমাদের তরল নাইট্রোজেন হবে, ই হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো রয়্যাল হিমোফিলিয়া, রয়্যাল হিমোফিলিয়া বেসিক্যালি কি আমাদের, এটা হচ্ছে একটা সেক্স লিঙ্ক জনিত হচ্ছে জিন। তো সেক্ষেত্রে আমাদের রয়্যাল হিমোফিলিয়া হয়ে যাবে হচ্ছে জি। ঠিক আছে, এটা হচ্ছে সেক্স লিঙ্ক জিন। তারপরে আছে আমাদের হল্যান্ড্রিক জিন। তো বেসিক্যালি হল্যান্ড্রিক জিন হচ্ছে কাকে বলা হয়, ওয়াই ক্রোমোজোম গঠিত হচ্ছে জিনকে বলা হয় কি, হল্যান্ড্রিক জিন। তো এটা ওয়াই ক্রোমোজোমের সাথে হচ্ছে যুক্ত হয়। তারপরে হচ্ছে নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার কাকে বলা হয়, নরো অ্যাড্রিনালিনকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। ওকে, তো এটা হচ্ছে নরো অ্যাড্রিনালিন। তারপরে আসছে দেখো আগাছা দমন। আগাছা দমনে হচ্ছে কে মানে কার্যকরী ভূমিকা নেয়, সেক্ষেত্রে হচ্ছে এমসিপিএ। এছাড়াও আমাদের 2,4-D আছে, তো এগুলো সবই কিন্তু আগাছা দমনে হচ্ছে সাহায্য করে। তো নাও নিচে হচ্ছে অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা এটার সাথে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। চলে আসি আমরা তারপরের কোশ্চেন, কি বলেছে, বলেছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়। তো বেসিক্যালি এটা আলোর দিকে চলন হয়। ঠিক আছে, তো সেটা কোন হরমোনের জন্য হয়, এটা হচ্ছে অক্সিন হরমোনের জন্য ঘটে। ওকে, কোন উৎসেচক কোষচক্রের চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কোষচক্রের চেক পয়েন্টকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ঠিক আছে, বা বাংলায় এটাকে বললে কি হয়, সাইক্লিন নির্ভর প্রোটিন কাইনেজ। ঠিক আছে, এটা এক ধরনের কাইনেজ উৎসেচক। এখানে সাইক্লিন হচ্ছে কি এক ধরনের কোফ্যাক্টর, যেটা বেসিক্যালি এই ধরনের প্রোটিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে সাইক্লিন ডিপেন্ডেন্ট হচ্ছে কাইনেজ। বোঝা গেল। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোসোম, তাহলে বিটা থ্যালাসেমিয়া কত নম্বর হবে। তো বেসিক্যালি এটা হবে আমাদের 11 নম্বর ক্রোমোসোম। ঠিক আছে, এটা আমরা বইতেও পড়েছিলাম। তারপরে দেওয়া আছে দেখো, কোন জাতীয় কোষ বিভাজনের দেহকোষের কোষ সংখ্যা বৃদ্ধি ঘটে। কোন জাতীয় বিভাজনে দেহকোষের কোষ সংখ্যা বৃদ্ধি ঘটে, বেসিক্যালি হচ্ছে আমাদের দেহকোষে যেসব কোষ থাকে তারা বেসিক্যালি কিন্তু মাইটোসিস পদ্ধতিতে হচ্ছে বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে আমাদের মাইটোসিস হবে অ্যান্সার। ওকে,
তারপরে বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, জাইগোট আছে, করলা আছে, মরুলা আছে, ব্লাস্টুলা আছে, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি তোমাদের সবজি করলা নয়, এটা হচ্ছে আমাদের করলা বলতে একটা দশার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো জাইগোট, মরুলা, ব্লাস্টুলা এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের জাইগোটের সাথে হচ্ছে যুক্ত, ঠিক আছে। গ্যাস্ট্রুলা বলে এখানে আরো একটা স্টেজ হয়। তো অ্যাকচুয়ালি তার মধ্যে দেখো এই তিনটে হচ্ছে আছে, কিন্তু করলাটা কিন্তু এর মধ্যে নেই, ঠিক আছে। তাহলে এই করলাটা হয়ে যাবে কি আমাদের বিসদৃশ, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া কি, বেসিক্যালি হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া হলো মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত একটি গ্রন্থি বিশেষ, যা অগ্র প্রকোষ্ঠে উৎপন্ন গ্যাসকে শোষণ করে মাছকে জলে ডুবতে হচ্ছে সাহায্য করে। ওকে, তাহলে রেটি মিরাবিলিয়া হলো কি মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত একটি বিশেষ গ্রন্থি, যা অগ্র প্রকোষ্ঠে উৎপন্ন গ্যাসকে কি করে শোষণ করে মাছকে জলে ডুবতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তারপর কোশ্চেন চলে এসে বলেছে অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলে। তো অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে বলা হয় কি, অ্যালার্জেন। ওকে, তারপর চলে এসে বলেছে সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। তো বেসিক্যালি দেখো এটা আমরা আগেও হচ্ছে করেছিলাম, এই কোশ্চেনটা হচ্ছে তোমরা ইম্পর্টেন্ট হিসেবেই রাখতে পারো, এই কারণে কারণ এই কোশ্চেনটা কিন্তু মানে যথেষ্ট গুরুত্ব আছে এই কোশ্চেনটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক যে উদ্বেগের কারণ সেটা সব থেকে বড় হচ্ছে জলবায়ু পরিবর্তন। অবশ্যই, কিন্তু জলবায়ু পরিবর্তনের মধ্যে কোন চেঞ্জটা, বেসিক্যালি আমাদের জলবায়ু পরিবর্তনের মধ্যে হচ্ছে উষ্ণতার বৃদ্ধি, এটা হচ্ছে কিন্তু সব থেকে বড় কারণ। এবং জলবায়ু পরিবর্তনের কারণে বেসিক্যালি এখানে উষ্ণতার বৃদ্ধি লিখবে তোমরা, ঠিক আছে। জলবায়ু পরিবর্তনটা জাস্ট হচ্ছে না দিয়ে, যারা হচ্ছে দিতে পারবে না অবশ্যই তারা হচ্ছে এখানে উষ্ণতার পরিবর্তনটা লিখবে, যে উষ্ণতার পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। অ্যাকচুয়ালি সমুদ্র পৃষ্ঠে কি জলের উচ্চতা, ঠিক আছে, সেটাকেই আমরা শর্টে লিখলাম, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, যা সুন্দরবনের বনভূমি এবং ম্যানগ্রোভ বনকে সংকটের মুখে হচ্ছে ফেলেছে, ঠিক আছে। এতে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে এবং একই সাথে হচ্ছে এখানে যে বন্য প্রাণী আছে বা উদ্ভিদ আছে তাদের কিন্তু হচ্ছে অস্তিত্ব সেটা কিন্তু বিপন্ন হয়ে পড়ছে, বোঝা গেল। তো এইগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলোর প্রত্যেকটা পিডিএফ তোমরা হচ্ছে পেয়ে যাবে টেলিগ্রামে, তার জন্য হচ্ছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা হচ্ছে পুরো পিডিএফটাকে হচ্ছে ডাউনলোড করে সেটাকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। ওকে, তো স্টুডেন্ট তোমরা বেসিক্যালি যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো যে হচ্ছে বঙ্গবর্ষকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই ধরনের যে পেজের হচ্ছে পরপর যে সিরিজ চলছে সেই নোটিফিকেশন গুলো কিন্তু এর পরের যে ভিডিওগুলো আসবে তাদের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে। তো সেই কারণে অবশ্যই বঙ্গবর্ষকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তার সাথে সাথে তোমাদের কোনো ডাউট হলে সেটা অবশ্যই হচ্ছে কমেন্টেও জানাতে পারো, এছাড়া তোমরা চাইলে টেলিগ্রামেও জানাতে পারো, ঠিক আছে। তো স্টুডেন্ট চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। তো ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর কোনো ডাউট হলে অবশ্যই হচ্ছে বঙ্গবর্ষে এসে কমেন্ট করো, ঠিক আছে।